সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জানো যে ইতিপূর্বে আমি একটি ক্লাস দিয়েছিলাম অনলাইনে। সেটি ছিল রাষ্ট্রীয় ব্যবসায়ের উপর, অর্থাৎ সেটি ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের উপর। তো আজ তোমাদেরকে আমি অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করছি তোমরা সবাই অনেক বেশি নিরাপদে আছো এবং অনেক বেশি সুস্থ আছো। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমরা যেন সবাই এরকম একটি বৈরী পরিস্থিতিতে, পৃথিবীর আসলে একটি নতুন অসুখ এসেছে, আমরা সবাই জানি যে করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আক্রান্ত করছে। এই পরিস্থিতিতেও যেন আমরা সবাই সচেতন থাকি, নিরাপদ থাকি, সুন্দর থাকি এবং স্বাস্থ্যের যে বিধিগুলো আছে সেগুলো যেন আমরা আবারও মেনে চলি, সেটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তো আজকে আমি একটি নতুন চ্যাপ্টারে যাব। সেই চ্যাপ্টারটিতে যাওয়ার আগে তোমাদেরকে আমি স্লাইডের মাধ্যমে বিষয়গুলা সবার কাছে উপস্থাপন করব। তো সেই চ্যাপ্টারটিতে আমরা এখন যাব। যেমন তোমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ এবং ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের বিভিন্ন সময়ে যারা বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরকম কিছু ছবি তোমরা লক্ষ্য করছো। এর পরের ছবিগুলো তোমাদের কাছে অনেক বেশি পরিচিত এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এখানে একটি কথা বলেছে যে যিনি নেতৃত্ব প্রদান করেন তিনি হচ্ছেন নেতা। এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইয়াসির আরাফাতের একটি ছবি এবং সেখানে আরও আছে নেলসন ম্যান্ডেলা, যিনি পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। তো এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মাধ্যমে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে এখানে আসলে নেতাদের ছবির মাধ্যমে আমরা তোমাদেরকে যেটি বুঝাতে চাই সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে কিছুটা অনুধাবন করতে পেরেছো যে আমি আজকে আসলে কোন চ্যাপ্টারের দিকে তোমাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি। যেহেতু পৃথিবীর এবং আমাদের দেশের কয়েকজন নেতার ছবি আমি দিয়েছি, এ থেকে তোমাদেরকে যেটি বোঝাতে চাইছি সেটি হচ্ছে আমাদের ব্যবসায় সংগঠন দ্বিতীয় পত্রে একটি চ্যাপ্টার আছে নেতৃত্ব। আমরা আজকে সেই নেতৃত্ব চ্যাপ্টার নিয়েই কথা বলবো। তো শিক্ষার্থীরা, তোমরা এই চ্যাপ্টারে যে বিষয়টি আজকে জানতে পারবে সেটি হচ্ছে নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ। এবং নেতৃত্বের ধারণা, প্রথমে নেতৃত্ব সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, তারপর যাব আমরা নেতৃত্বের প্রকারভেদে। আসলে নেতৃত্ব জিনিসটা কি আমরা যদি বলি যে যিনি নেতা, যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিষ্ঠানের কর্মীদেরকে যিনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, প্রতিষ্ঠানের কর্মীদেরকে যিনি এক সূত্রে বাঁধতে পারেন, প্রতিষ্ঠানের কর্মীদেরকে যে ব্যক্তি উৎসাহ দিয়ে কাজ আদায় করে নিতে পারেন, এবং একটি প্রতিষ্ঠানের যারা প্রধান তারা যে ব্যক্তির উপর আস্থা অর্জন করেন, যার উপর নির্ভরশীল হন। কেন হন? এর পেছনে একটাই কারণ, তার নেতৃত্বের গুণের কারণে। তাহলে নেতৃত্ব বলতে আমরা যে বিষয়টি সবার আগে আমাদের মধ্যে চলে আসে, নেতৃত্ব হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা একজন নেতার থাকে, যে গুণগুলো দ্বারা তিনি কি করেন, সবাইকে আকৃষ্ট করেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু কথা স্লাইডে আছে। কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে সুনির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে। অর্থাৎ একজন ব্যক্তির যে কাজ সেটা যদি প্রতিষ্ঠানের একটা লক্ষ্যের দিকে প্রতিষ্ঠান যদি পরিচালিত করতে চাই আমরা, সেই নেতৃত্বের গুণাবলীগুলো যদি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই গুণগুলোকে আমরা বলছি নেতৃত্ব। আমরা পাশে দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফির একটি ছবি এখানে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এটি দিয়ে আমরা কি বুঝাতে চাইছি? এটি দিয়ে আমরা বুঝাতে চাইছি যে মাশরাফিও কিন্তু একটি লক্ষ্যের উদ্দেশ্যে, একটি লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু কাজ করেছে। সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে জয় করার জন্য। এই যে বাংলাদেশ ক্রিকেট দলকে জয় করার জন্য মাশরাফি ফিল্ডে যে ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি বলি বা যে ধরনের পদক্ষেপগুলো নেয়, সেগুলোকে আমরা কিন্তু কি বলি? নেতৃত্ব বলি। একইভাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলেও কিন্তু প্রতিষ্ঠানের যিনি প্রধান হন, সোজা কথায় আমরা যদি বলতে পারি যে
প্রধান ব্যবস্থাপক বা মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপনা পরিচালক যিনি হন, তিনিই কিন্তু মূলত পরোক্ষভাবে কিন্তু প্রতিষ্ঠানের নেতৃত্বের হাল ধরে থাকেন। কারণ তার সুদক্ষ গুণাবলী, তার চৌখস মনোভাব, তার সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমেই একটা প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে যায়। অতএব কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে কোনো ব্যক্তি বা দলের আচরণ, মনোভাব, প্রচেষ্টা, সামগ্রিক কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তারের প্রক্রিয়াকেই কি বলে? নেতৃত্ব বলা হয়। অর্থাৎ নেতৃত্ব হচ্ছে এমন একটি গুণ যেটার মাধ্যমে একটি প্রতিষ্ঠান যিনি পরিচালনা করছেন তার কার্যক্রম দ্বারা তিনি সবাইকে প্রভাবিত করতে পারেন, সবাইকে উৎসাহিত করতে পারেন, যেটাকে আমরা বলছি নেতৃত্ব। তো নেতৃত্বের বিষয়টি নিশ্চয়ই তোমাদের কাছে এখন মোটামুটি কিছুটা বোঝা গেছে। এবার আমরা চলে যাচ্ছি নেতৃত্বের প্রকারভেদে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রকারভেদকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব, আরেকটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্ব। অর্থাৎ 3 ভাগ করেছি। 3 ভাগগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন আনুষ্ঠানিকতা বিচারের মধ্যে আছে আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব। ক্ষমতা প্রয়োগের ধরন বিচার আছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব। দৃষ্টিভঙ্গি বিচার আছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব ও কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এখন এই বিষয়গুলো আমরা ডিটেলসে যাব একটু পরেই। নিশ্চয় ছবিতে লক্ষ্য করছো যে আনুষ্ঠানিকতা বিচারের নেতৃত্বের একটি ধরন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে জয় হওয়ার পরে যে আনুষ্ঠানিকভাবে পশ্চিম পাকিস্তানিরা যখন বিদায় নিচ্ছিল আমাদের কাছ থেকে, তখন সময়ে যে সাইন অফ এগ্রিমেন্ট হয় সেটাকে বলা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন তার সংগঠন কাঠামোগত পদমর্যাদা ও নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব দেওয়া হয় সেটাকে আমরা বলি মূলত কি? আনুষ্ঠানিক নেতৃত্ব। এখানে আনুষ্ঠানিক নেতৃত্বের ছবি বাম পাশে তোমরা লক্ষ্য করছো। সেখানে দেখা যাচ্ছে যে দুই পক্ষের যারা আর্ম ফোর্স ছিল, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, সেই দুই পক্ষের মধ্য থেকে কিন্তু পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তিপত্রে স্বাক্ষর করা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানিরা যে আমাদের কাছে যে হেরেছে, তারা সারেন্ডার করেছে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে। এবং সেখানে ভারতের পক্ষ থেকে যিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তোমরা জানো যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিও সেই আনুষ্ঠানিক যে একটি সময় যে পরাজয় বরণ করার পর, পশ্চিম পাকিস্তানের পরাজয় বরণ করার পর দুই পক্ষের নেতৃত্বের মধ্যে যে আনুষ্ঠানিক সমঝোতা সেটি এখানে লক্ষ্য করছো। তাহলে আবারও বলছি, আনুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে যখন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মী নেতা হিসেবে গণ্য হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। এর পাশের ছবিতে অর্থাৎ ডান পাশের ছবিতে তোমরা লক্ষ্য করছো যে অনানুষ্ঠানিক নেতৃত্ব। অনানুষ্ঠানিক নেতৃত্বগুলো এরকম, যেমন একটি ছোট্ট উদাহরণ দিই। যেমন মনে করো ক্লাস ক্যাপ্টেন, আমরা যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করি, একজন ক্লাস টিচার একদিন যায় যে তিনি কিন্তু সবার মধ্য থেকে যাকে চৌকস মনে করে বা ভোটের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে একটি নেতৃত্ব নির্ধারণ করে, এটিকে আমরা বলি কি? অনানুষ্ঠানিক নেতৃত্ব। অথবা মনে করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কে কিছু শিক্ষার্থী আড্ডার মতো করে বসেছে, তাদের মধ্য থেকে একজন কিন্তু ফ্লোর নিয়ে কথা বলছে, যেটাকে আমরা বলছি অনানুষ্ঠানিক নেতৃত্ব। সে কিন্তু নেতৃত্বের ভূমিকা আসবে এটি কিন্তু আগে থেকে আমরা জানতাম না, কিন্তু সে যখন এভাবে আড্ডার ছলে এসেছে সবার মধ্য থেকে সে একটা ফ্লোর নিয়েছে এবং তার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছে, এটাকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব, যেটাকে ইংরেজিতে বলে ইনফর্মাল লিডারশিপ। অর্থাৎ সাংগঠনিক কাঠামোর বাইরে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি অনুসরণ না করেই অনেকটা সম্পর্কের ভিত্তিতে যে নেতৃত্বের সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি অনানুষ্ঠানিক নেতৃত্ব। তো শিক্ষার্থীরা, এর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারের নেতৃত্ব। যেমন ক্ষমতা প্রয়োগের ধরন বিচারের প্রথমে আমরা লক্ষ্য করছি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব মানেই হচ্ছে যে স্বৈরাচারী একটি মনোভাব, অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কথা সবাইকে শুনতে হবে, তার কথার কোনো অমান্য করা যাবে না।
অর্থাৎ তিনি যা বলবেন তাই শুনতে হবে, সেখানে তিনি অধস্তনদের সাথে কোনো আলাপ আলোচনা করবেন না। যে নেতৃত্বের নেতা সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখেন তাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। পাশের ছবিতে উপরে ডান পাশে তোমরা দেখো পিতৃসুলভ নেতৃত্ব। এটা কিরকম? পিতৃসুলভ নেতৃত্ব মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের আচরণটা হবে এরকম যে বাবা এবং ছেলের মতো সম্পর্ক, অর্থাৎ প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি সবাইকে বাবার মতো করে আগলে রাখছেন। হ্যাঁ, তার প্রতিষ্ঠানের কর্মীরা তার কাছে সন্তান তুল্য। এটাকে আমরা বলছি পিতৃত্ব সুলভ নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা অধস্তনদের উপর অতিমাত্রায় কর্তৃত্ব পরায়ণ হলেও পিতা পুত্রের ন্যায় সদয় এবং কল্যাণকামী একটি মনোভাব থাকে এবং আদায় করার চেষ্টা করেন তার কর্মীদের কাছ থেকে, সেটিকে আমরা বলছি পিতৃত্ব সুলভ নেতৃত্ব। এরপরেই লক্ষ্য করছো যে 3 নম্বরে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব মানে কি? সেখানে নেতা কিন্তু সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, তার অধীনস্থ যারা আছেন সবার সাথে যখন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সেটাকে আমরা বলছি গণতান্ত্রিক নেতৃত্ব, যেটাকে আমরা বলছি ডেমোক্রেটিক লিডারশিপ। যে নেতৃত্বের নেতা সব কর্তৃত্ব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে না রেখে অধস্তনদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শ নেয়, সেটাকে আমরা বলছি কি গণতান্ত্রিক নেতৃত্ব। এরপরেই আসছে যে লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব শব্দটা কিরকম? যে কোনো লাগাম নেই, যার যেমন ইচ্ছা তেমন বা মুক্ত। লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ ও দূরে থাকেন। আমাদের দেশের অনেক কাজে আমরা লক্ষ্য করি যে যিনি নেতৃত্ব দেওয়ার কথা তিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন না, তিনি কর্মীদের উপর ছেড়ে দিয়েছেন এবং অনেকটা দায়সারা গোছের ভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, যেটাকে আমরা বলছি লাগামহীন নেতৃত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রি রাইন লিডারশিপ। আমরা এর পরে দেখি কি আছে, দৃষ্টিভঙ্গি বিচারে। দৃষ্টিভঙ্গি বিচারে 2 ধরনের নেতৃত্বের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব আর একটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্বটা কিরকম? যে নেতৃত্বে নেতা কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন তাকে বলা হয় কি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। যেমন পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাশরাফির সাথে বাংলাদেশের জাতীয় দলের অনেক প্লেয়ারকে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে মাশরাফি কিন্তু তার কাজকে কিন্তু বড় করে দেখতে হবে, কারণ তার কাজের সাথে দেশের সুনাম, লক্ষ্য, ভবিষ্যৎ সবকিছু জড়িয়ে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের সুনাম জড়িয়ে আছে এই দেশে। তো এইটাকে আমরা বলবো কর্মকেন্দ্রিক নেতৃত্ব। যে নেতৃত্বের নেতা কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেয় তাকে আমরা বলবো কর্মকেন্দ্রিক নেতৃত্ব। অর্থাৎ তার কাছে সেই বেশি মূল্য পাবে যার কাজ অনেক বেশি সুন্দর হবে, সেখানে ব্যক্তি বড় কথা নয়। কর্মীকেন্দ্রিক নেতৃত্ব, ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকেন্দ্রিক নেতৃত্বটা কিরকম? যে নেতৃত্বের নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকটি সর্বাঙ্গে বিবেচনা করে সেটাকে আমরা বলবো কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। যেমন আমরা দেখতে পাচ্ছি পাশের ছবিতে যে অনেক সেনাবাহিনীর কিছু সৈনিক লক্ষ্য করা যাচ্ছে যে তিনি কিন্তু কাজ যেমন করবেন, কাজ করার পাশাপাশি কিন্তু তাদের শারীরিক মানসিক গঠন এগুলোকেও কিন্তু তাকে কি গুরুত্ব দিতে হয়। অর্থাৎ কর্মী কীরকম, যাদেরকে নিয়ে কাজ করছেন সে কর্মী বাহিনীটা কীরকম তাকে কিন্তু সেটার ব্যাপারে লক্ষ্য রাখতে হয়। অর্থাৎ যে নেতৃত্বের নেতা কাজটাও দেখবেন এবং কাজের পাশাপাশি তার কর্মীদের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে দেখতে হয়, তাকে আমরা বলছি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো থেকে তোমাদের পড়া থাকলো তোমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে তোমরা একটু পড়বে এবং গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য তোমরা বই থেকে পড়বে। এবং তোমরা জানো যে আমি ক্লাসে যে বইটি ফলো করি সেটি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর একটি বই ফলো করি, তোমরা সেটাও অনুসরণ করবে এবং সেখান থেকে নেতৃত্ব চ্যাপ্টার থেকে নেতৃত্বের প্রকারভেদগুলো পড়ে ফেলবে। এবং তোমরা জানো যে এটি অনেক সহজ একটি পড়া, এখানে জটিল কিছু নেই। মোটামুটি আমি তোমাদের একটি ধারণা দিয়ে দিলাম যে একটি প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকেন, যিনি নেতৃত্ব দেন বা যিনি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যান, তিনিই মূলত ওই প্রতিষ্ঠানের নেতার ভূমিকায় সবচেয়ে বড় কাজ করেন। এবং আজকে আমরা জানতে পারলাম মূলত নেতাকে, নেতৃত্ব কি এর ধারণা এবং নেতৃত্বের প্রকারভেদগুলো আমরা আজকের পাঠে জানতে পারলাম। আশা করি এই পাঠটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই লকডাউন পরিস্থিতিতে
আমরা যে শিক্ষকরা শিক্ষার্থীর কাছ থেকে দূরে আছি তার কিছুটা অভাবগুলো পূরণ করবে। তো তোমরা বাসায় তোমার এলাকার কয়েকজন নেতার নাম লিখতে পারো এবং তাদের কার্যক্রম সম্পর্কে লিখতে পারো। এটি হচ্ছে একটি ক্রিয়েটিভ কাজ। আমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন মুখোমুখি হতে হয়, তো তোমার এলাকার কয়েকজন নেতার নাম এবং তাদের কাজ সম্পর্কে তুমি নিজের মতো করে লিখতে পারো। বাসায় বসে এটা তুমি প্র্যাকটিস করতে পারো। তো আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন আমাদেরকে অবশ্যই বাসায় পড়তে হবে এবং তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশা জানিয়ে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আবারও বলছি, করোনা ভাইরাস থেকে গুজব না ছড়িয়ে আতঙ্কিত না হয়ে আমরা সবাই চেষ্টা করব যতটা পারা যায় নিরাপদ থাকা। আরেকটি কথা তোমাদেরকে আমি বলি উপদেশ হিসাবে, সেটা হচ্ছে ফেসবুকের সব কথা কিন্তু সত্যি নয়। ফেসবুকে অনেক নিউজ আমরা লক্ষ্য করছি যেগুলো হচ্ছে অনেকটা গুজবের মতো। তো এইসব গুজবে কান না দিয়ে করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে যে আসলেই কি বক্তব্য, আসলেই কোনটা সঠিক কোনটা ভুল, সেটা আমরা অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিধিগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা অবশ্যই যেন মেনে চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, এই পৃথিবীকে সুন্দর করে দিক। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।